ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ধীরে ধীরে সবাই জয়েন করে ফেলো। আজকে একটা মজার ক্লাস আমরা নিব এবং আজকে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে পড়াশোনা করব। বিদ্রোহী কবিতা নিয়ে তো আসলে আমাদের বলার কিছু নাই। বলার কিছু কি আদৌ আছে? বিদ্রোহী এমন একটা কবিতা, যে কবিতা থেকে সিকিউ আসবে জানি, যে কবিতা থেকে এমসিকিউ আসবে জানি, কিন্তু তাও আমরা পড়ি না। কেন পড়ি না? এটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবা। মানে আমি এক্স্যাক্টলি এই জন্য এই ক্লাসের শুরুতে একটা কথা বললাম যে বিদ্রোহী কবিতা নিয়ে তো আসলে বলার কিছু নাই। আমাকে একটু বলো, আমরা জানি বিদ্রোহী থেকে সিকিউ আসবে, আমরা জানি বিদ্রোহী থেকে এমসিকিউ আসবে, তাও বিদ্রোহী আমরা পড়ি না কেন? কেন পড়ি না একটু বলি তো কাইন্ডলি কমেন্টে। ক্লাসে ঢোকার সাথে সাথে একটা শিক্ষক সুলভ প্রশ্ন ছুড়ে দিলাম তোমাদের প্রতি। আমাকে একটু বলো, পড়ি না কেন? মানে কি কষ্ট আমাদের মনে যে কারণে আমাদের বিদ্রোহী পড়তে মন চায় না? বিদ্রোহী তো খুবই সহজ একটা কবিতা। আর রে এইচএসসি 28, কি অবস্থা উম্মে হাবিবা? উম্মে হাবিবা আজকে ক্লাসে কি বুঝবা? আজকে তো আমরা আসলে 1 ঘন্টার একটা ক্লাসে 3 ঘন্টার ক্লাসে টপিক শেষ করতে পারবো না, 1/3 পড়াবো আর কি। মাইশা বলতেছে মাথায় কিছু ঢোকে না। মাইশা, রিল দেখা কমাইতে হবে, বুঝছো? যারা যত বেশি রিল দেখে ওদের হলো মাথায় পড়া ঢুকে না, কারণ মাথার যেই সেলগুলা আছে, ব্রেনের সেলগুলা তখন সারাদিন খালি রিল খুঁজে, এই ধরনের কবিতা খুঁজে না। ওকে, ফারিয়া বলতেছো তানজিলা বলছে ভালো কথা, পড়তে ভালো লাগে না। তো তানজিলা কি করতে ভালো লাগে শুনি একটু। কথাগুলো বুঝতে পারি না, একটু বেশি কঠিন লাগে। আচ্ছা, মাইদুল যে বললা কথাগুলো বুঝতে পারি না, মাইদুল তুমি কি আমাদের এইচএসসি 27-এর যে পেইড ব্যাচ 1.0 বা 2.0 কোনটা থেকে আসো? একটু কাইন্ডলি কমেন্টে জানাও। মাইশা, বুঝতে পারছো তো? বেশি রিল দেখা যাবে না, বেশি রিল দেখা যাবে না। রিল দেখলে বিদ্রোহী বোঝা হবে না, আর বিদ্রোহী বোঝা না হলে এইচএসসিতে বাবা ডাব্বা, বুঝছো? ফারিয়া বলতেছে মাথা নষ্ট। জারা রহমান বলতেছে জানি না। ঠিক আছে, ওকে। মির্জা বলতেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে স্টুডেন্টস, আমাকে আজকের ক্লাসে তোমাদের জন্য কিন্তু একটা টাস্ক আছে। আজকের ক্লাসটা হচ্ছে কি কেমন লেগেছে? আজকের এই ক্লাসটা কেমন লেগেছে এটা হলো গিয়ে তোমরা আমাকে হলো অবশ্যই এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এমএস এই গ্রুপে পোস্ট দিবা। পোস্ট দিয়ে আমাকে ট্যাগ করবা। ট্যাগ করে হচ্ছে কি আমাকে অবশ্যই হলো গিয়ে জানাই দিবা। এবং যারা হচ্ছে কি এই কাজটা হলো গিয়ে করবে তাদের জন্য কিন্তু আমি একটা গিফটের ব্যবস্থা রাখবো, ঠিক আছে? সেটা কি গিফট? এটা হতে পারে আমাদের নিউলি এডিশন যে মাস্টার বুকটা, সেই মাস্টার বুকটা হতে পারে, কিংবা অন্য কোনো বই হতে পারে। মানে যে উইন করবে তার সাথে আমি কথা বলে এই জিনিসটা লোকে ফিক্স করবো। সে ধরো মাইশা উইন করলো, তো মাইশাকে আমি নক করবো, মাইশাকে নক করে বলবো তোমার কি মাস্টার বুক দরকার? ও যদি বলে হ্যাঁ ভাইয়া দরকার, তাহলে ওকে আমি মাস্টার বুক পাঠাই দিব। আর ও যদি বলে যে না ভাইয়া মাস্টার বুক আমার কাছে আছে, আমাকে অন্য কোনো একটা গল্পের বই দেন, তাহলে আমি ওকে ওর পছন্দ মতো বা যেটা আমার কাছে আছে ওরকম একটা গল্পের বই পাঠিয়ে দিব। সো হোপফুলি বুঝতে পারছো। তোমাদের কাছে হইলো গিয়ে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আজকে এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। হাউ ওয়াজ দ্য ক্লাস সেই ক্লাসটার ব্যাপারে জানিয়ে দিবা এবং আমাদের এইচএসসির সাথে স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে, এবং সেখান থেকে আমি একজনকে বাছাই করব যাকে আমি আমার তরফ থেকে গিফটটা দিব। সবাই তাহলে বুঝে ফেলেছো? আমরা তাহলে আজকের যে মূল ক্লাসটা রয়েছে, আজকের এই মূল ক্লাসে ঢুকি। পরের স্লাইডে একটা মজার জিনিস আছে, দেখতে চাও সবাই? দেখতে চাইলে বলো ইয়েস। পরের স্লাইডে একটা খুবই মজার জিনিস আছে, খুবই মজার জিনিস আমাকে নিয়ে, আমাকে নিয়ে একটা মজার জিনিস রয়েছে। দেখতে চাও সবাই? ওকে, কাউন্টিং 5 4 3 2 1। আমি আমাকে একটা কার্টুন বানাইছি। ইয়েস, কার্টুনটা হচ্ছে কি এটা। আমি একটু দেখি তো এরকম করতে পারি কিনা কার্টুনটার মতো। ওকে, সো এটা আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে আমাদের যে 27 2.0 কোর্স শুরু হয়েছে, সেই কোর্সে তোমরা যদি কেউ বাংলা ইংলিশ আইসিটি এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সের হলো বান্ডিলটা যদি কেন, কোর্সের বান্ডিলের দাম 5,500 টাকা, বাট বিইআই এইচএসসি 27 এই যে প্রোমো কোডটা আছে, এই প্রোমো কোডটা ইউজ করে তুমি 1,000 টাকা ছাড়ে কোর্সটা হলে কিনতে পারবা। বুঝতে পারছো? সো তোমরা যেই হলো কি বিআই কোর্সে আসো না কেন, অবভিয়াসলি এই কোডটা ইউজ করবা। আর মজার কোড হচ্ছে কি এইটা, সেটা হচ্ছে দিস ওয়ান।
তুমি যদি ফার্সিম এইচএসসি 27 এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে আমাদের শুধু সে ধরো অনেকের ইংলিশের আইসিটি লাগবে না, জাস্ট হচ্ছে বাংলা হইলেই হয়ে যাবে। তো বাংলার জন্য 2,500 টাকা তো খরচ করার মানে নেই, তাই না? তো ফার্সিম এইচএসসি 27 এই প্রোমো কোডটা দিলে তুমি এই কোর্সটা পেয়ে যাবা মাত্র 2250 টাকায়। এই যে আমি জাস্ট এক্স্যাক্টলি এরকম করে আসি। ওকে, সো স্টুডেন্ট মোটামুটি গেল দুষ্টু বিশেষ। এবার আসো আমরা মূল যে পড়াটা রয়েছে, মূল পড়ার মধ্যে ঢুকেছে। বিদ্রোহী কবিতা যেহেতু আমাদের পেইড ক্লাসে আমরা ডিটেলস পড়াবো, তাই বিদ্রোহী কবিতার কবি পরিচিতি আর শব্দার্থটিকে আমি স্কিপ করে গেলাম। মূল যে কবিতাটা রয়েছে, মূল কবিতার দিকে চলে যাই। যারা বলেছো যে ভাইয়া আমি তো বিদ্রোহী কবিতার লাইনগুলো বুঝি না, লাইনগুলো নিয়ে আমাদের সমস্যা, লাইনগুলো নিয়ে বিপদ, ঐশীষের মনে হচ্ছে দাদু বাড়ি যাবে এই জন্য ট্রেন, না ঐশীষের না সরি ওমর ফারুক দাদু বাড়ি যাবে এই জন্য বারবার তাড়াতাড়ি পড়ানো শুরু করেন। ওমর ফারুক ওকে, তোমার ট্রেন মিস হয়ে যাবে, আমি এখনই পড়ানো শুরু করছি। ওকে, যেটা বলতেছিলাম ভাইয়া বিদ্রোহ কবিতার লাইন তো বুঝি না, বিদ্রোহ কবিতার কোথায় কি লিখছে, কেন লিখছে, মাথায় তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে ভাইয়া, একটু যদি হেল্প করতেন। হেল্প করেন না, আসেন হেল্প করি। বলো বীর, বলো উন্নত মামশির, শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, কোন বীরকে, কোন বীর ব্যক্তিকে হচ্ছে কি তোমার এখানে আখ্যায়িত করা হচ্ছে। বলো উন্নত মামশির, উন্নত মামশির এখানে যদি হলো আমি তাকাই, ওকে এইখানে যদি হচ্ছে হলো আমি তাকাই, তাহলে আমার যেটা করতে হবে, বলো উন্নত মমশির, এই শির দিয়ে কি বোঝানো হচ্ছে? শির দিয়ে বোঝানো হচ্ছে গিয়ে মাথা। শির নেহারি আমার নত শির শিখর হিমাদ্রির, নেহারি, নেহারি দিয়ে বোঝানো হচ্ছে তোমার তাকানো। শির নেহারি আমারি, আমারি দিয়ে বোঝানো হচ্ছে কি মি বা মাইসেলফ। নতশির, নতশির দিয়ে বোঝানো হচ্ছে তোমার মাথা নোয়ানো। নতশির দিয়ে বোঝানো হচ্ছে তোমার মাথা নোয়ানো। ওই শিখর হিমাদ্রির, শিখর হিমাদ্রি দিয়ে বোঝানো হচ্ছে হিমালয়া, মাউন্ট হিমালয়া। ওকে, এখন তোমাদেরকে একটা মজার জিনিস একটু জায়গাটাতে বুঝাই। আমি এখানে সবকিছুর অর্থ লিখে দিছি না, আমি এই যে আমার কিন্তু অনেক ব্যাখ্যা টাখ্যা আছে, আমি ব্যাখ্যা টাখ্যার দিকে যাব না। ব্যাখ্যার দিকে না যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি পেইড ব্যাচে পড়াই সেটা তোমাদেরকে বলতেছি। এই যে আমি কিন্তু বলে দিচ্ছি কোনটার কি অর্থ। এইবার একটা ছোট 5 বছরের বাচ্চাকে ডাকবা, যে ক্লাস 5 পরে একটা বাচ্চাকে ডাকবা, সে বাচ্চাকে ডেকে এখানে দাঁড়াইতে বলবা, দাঁড়ায় থেকে ওকে বলবা কি বুঝাইছে একটু বলো তো। ক্লাস 5 এই বাচ্চাটা বলবে আচ্ছা বলো বীর, বীরকে বলতেছে বলো উন্নত মমশির। ভাইয়া মম মানে তো বুঝি না, মম মানে হচ্ছে কি তোমার আমার। বলো উন্নত মমশির, ক্লাস 5 চিরা বলতেছে যে মানে আমার শির উন্নত আছে, মাথা উন্নত আছে। শির নেহারি, মাথা আমার দিকে তাকায়, আমারই নত শির শিখর হিমাদ্রির, হিমালয় হলো গিয়ে আমার দিকে তাকায়, মাথা নোয়াইছে। তার মানে দেখো, তুমি যদি মানে বিদ্রোহ কবিতার গিমিকটা বা মজাটা বা খেলাটা এই জায়গায়, বিদ্রোহী কবিতা নিয়ে যে এন্টায়ার গেমটা আছে, সেই গেমটা আসলে তোমার এইখানে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শব্দের যে অর্থ আছে, অর্থগুলো আসলে মাথায় রাখতে হবে। আমি যদি অর্থগুলো হচ্ছে কি মাথায় রাখি, তাহলে দেখা যাবে পুরো জিনিসটা সলিউশন হয়ে যাচ্ছে। সো আমি এই স্লাইডে এখন ব্যাখ্যা করি। বলো বীর, বীরকে বলা হচ্ছে বলো উন্নত মমশির, আমার শির বা আমার মাথা উন্নত। শির নেহারি আমায় নত শির শিখর হিমাদ্রির, আমার মাথা দেখে, আমার মস্তক দেখিয়া, আমার মাথা দেখে হিমাদ্রি হিমালয় পর্বত মাথা নোয়াচ্ছে, মাথা নোয়ায় আমাকে বাউ করতেছে। এই তোমরা কারা জাপানিজ অ্যানিমে দেখো একটু বলো তো? না, ক্লাস রেকর্ড পাবা না। জাপানিজ অ্যানিমে কে কারা দেখো? একটু পরে বলে না সত্যমাতে কুদাসাই, সত্যমাতে কুদাসাই, সত্যমাতে কুদাসাই। একটু পরে কিন্তু একটু পর পরে কিন্তু বাউ করে, আর হচ্ছে কি সত্যমাতে কুদাসাই মানে আই এম সরি এরকম বলে, বিকজ দে আর সো হাম্বল, রাইট? তো এই যে বিষয়টা ওইটাই বলতেছে যে ওই হিমালয় পর্বত যেটা এত উঁচা একটা পর্বত, সে হলো গিয়ে এই কবিকে দেখে চত্বমাতে কুদাসাই, চত্বমাতে কুদাসাই এরকম করতেছে। দ্যাটস ইট, এর চেয়ে কিন্তু আর মানে চাপের কোনো বিষয় নাই এখানে। এবার এই এক্স্যাক্টলি জিনিসটা দেখো, আমি এবার পুরো স্লাইডটা ডিলিট করে ফেলি। ওকে, দেখো
মম মানে আমার, শির মানে মাথা, হিমাদ্রি মানে হিমালয়া, নতশির মানে মাথা নোয়ানো, শিখর হিমাদ্রি আমার শির দেখে হিমালয়ের শীর্ষ চূড়া পর্যন্ত, হিমালয়ের শীর্ষ চূড়া পর্যন্ত মাথা নত করে আছে। কবির প্রবল আত্মবিশ্বাস এখানে আসলে তোমার প্রকাশ পেয়েছে। সো ব্যাখ্যাটা হচ্ছে কেন হিমালয়ের কি টাকা পড়ছে ওই কবির কাছে চট্টমাতে কুদাসাই চট্টমাতে কুদাসাই এরকম করবে। হিমালয় তো ঠেকা পড়ে নাই, বাট তাও হিমালয়া করছে। কেন হিমালয়া করছে? তার কারণ কবির যে আত্মবিশ্বাস এটা আসলে একদম টপ নচ। কবির আত্মবিশ্বাস টপ নচ, এটা বোঝাতেই বেসিক্যালি এই জিনিসটা এখানে করা হয়েছে। এতটুকু কি আমরা ক্লিয়ার? প্রথম স্লাইডে কিন্তু আমরা পড়ছি। তোমরা একটা জিনিস খেয়াল করছো? আমি এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সে ধরো আমি পড়াচ্ছি না, তোমাদের সামনে এই স্লাইডটা খোলা আছে, আমি স্ক্রিন থেকে যেন সরে গেলাম। ধরো আমি পড়াচ্ছি না, মানে রাত্রেবেলা, আচ্ছা দাঁড়াও একটু ক্যামেরার সামনে আসে। সে ধরো রাত্রেবেলা 3:48 তুমি বাংলা বিদ্রোহী কবিতা পড়ছো, তখন আমার পাবা? কমেন্টে বলো হ্যাঁ ভাই পাবো, বা না ভাই পাবো না। রাত্রেবেলা 3:48 তুমি বিদ্রোহী কবিতা পড়তেছো, কারণ তোমার পরদিন সকালবেলা পরীক্ষা, ফজরের নামাজ পড়ে ঘুমাইতে যাবা তুমি, এরকম একটা টার্গেট। 3:48 রাত্রে, আমাকে তখন পাবা রাত্রেবেলা 3:48? বলো এই পোলাপান, বলো দ্রুত বলো, আবার মাগরিবের আজান দিলে কিন্তু আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। সো একটু বলো। রাত 3:48 পড়ছো, সবাই ঘুম, আমিও তখন নাকটাই ঘুমাচ্ছি অবভিয়াসলি। সো তখন কি তুমি আমাকে পাবা রাত 3:48? ইয়েস নাকি নো? তানজিরা বলে হ্যাঁ। এই তো ইব্রাহিম বলছে না ভাইয়া পাবো না। এবার আমি স্ক্রিন থেকে সরে যাই। এট দ্যাট মোমেন্ট তোমার সামনে এই স্লাইডটা আছে। তুমি চিন্তা করো রাত 3:48 বিদ্রোহী কবিতা পড়তেছো, বিদ্রোহী কবিতা বুঝতেছো না, এই স্লাইডটা আছে। এক্স্যাক্টলি এই অবস্থায় তোমার সামনে স্লাইডটা আছে। যদি আমাদের তুমি 27 পয়েন্টের পেইডের বাচ্চা হও, তখন তোমাকে কি বিদ্রোহীতে অত বেশি স্ট্রাগল করতে হবে? নাকি হালকা একটু দেখে নিলেই, বা বিদ্রোহী কবিতার আমার রেকর্ডের ক্লাসটা দেখে নিলেই হয়ে যাবে? হবে কি হবে না? রাত্রেবেলা 3:48 আমাকে তো লাইভ পাচ্ছ না, বাট এই স্লাইডটা যদি থাকে আর আমার রেকর্ডের ক্লাস যদি থাকে, বিদ্রোহী কবিতা নিয়ে আর কোনো সমস্যা হবে? হবে নাকি হবে না? মাইদুল ইসলাম CR7 হয়েছে কারণ তুমি এসব কমেন্ট, মানে CR7 তোমার মতো সব কমেন্ট করে না, বুঝছো? নিজের চরকায় তেল দাও। ওকে, সো এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে কি এটাই, যে কোনো সময় তুমি যখন পড়বা এভাবে যদি একটা স্লাইড থাকে, তোমার কিন্তু পড়াশোনা অর্ধেক নিজে থেকে হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আগাই সামনের দিকে। আমি চির দুর্দম, আমি দুর্বিনীত, আমি নিঃসংশয়, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। ওরে বাবা কি জানি বলছে, আমি চির দুর্দম, আমাকে কখনো দমন করা যাবে না, আমি একদম কখনোই দমন হব না, আমি সামনের দিকে এগিয়ে যাব, অন্যায়কে ধ্বংস করবো, এরকম একটা বিষয় কবি হইলকে বলতেছে। দুর্বিনীত, আমি শিষ্টাচার বর্জিত, আমার মধ্যে কোনো ভালো জিনিস নাই, লোকে আমাকে দেখে বলবে আস্তে একটা বেয়াদব শয়তান, সারাদিন কি করেন না করে, এটা দুর্বিনীত পোলা, ধুর, এরকম বলবে। আমি নৃশংস, আমি কাউকে ধ্বংস করার জন্য একদম সর্বাগ্রে বাঘের মতো থাকি, তার কারণ তুমি অন্যায় করবার আমার হাত থেকে বাঁচবা, তা হবে না। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয়ের মানে হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল। এই পৃথিবী, জীবন, যৌবন, এতে সম্পূর্ণ তোমার বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসেরটা সময়। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এর মানে কি? নটরাজ হচ্ছে মহাদেব শিবের আরেক নাম হচ্ছে কি আমার নটরাজ। তিনি বলছেন, তিনি হলো গিয়ে সৃষ্টি যখন ধ্বংস হবে তখন তিনি হচ্ছে গিয়ে একটা প্রলয় নৃত্য শুরু করবে। এই যে প্রলয় নৃত্যটা রয়েছে, সেই প্রলয় নৃত্যের কথা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। আমি সাইক্লোন, আমি ধ্বংস। অর্থাৎ হিন্দু পুরাণ অনুসারে মহাদেব শিব গদাসুর ও কালাসুরকে নিধন করে একটা
তাণ্ডব লীলা করেছিল, ওই যে তোমার তাণ্ডব লীলা সেটার কথা এখানে বলা হচ্ছে। এবং কবি বলছেন আমিও এরকম তাণ্ডব লীলা করব, একদম হচ্ছে চারদিক ধ্বংস করে ফেলার মতো হচ্ছে গিয়ে আমি নৃত্য করব অন্যায়কে ধ্বংস করার জন্য। যদি আমার সোসাইটিতে অন্যায় থাকে সে অন্যায়কে আমি শেষ করে ফেলবো। ওকে, আগাই। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। আমাদের ক্লাস স্লাইডের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, রাইট? এটা কি? আমি যেটা এতক্ষণ ধরে যে দুইটা স্লাইডে পড়লাম, এই যে অনেক দাগায় দুগায় পড়লাম, যেগুলো যে পড়লাম, এই দুইটা স্লাইডের একটা সামারিটা কি, সেই সামারিটা আমরা এখানে লিখে দিছি, দেখতে পাচ্ছ? সেই সামারিটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। ওকে, এই মুনতাসির 26 তারিখ অফিসে আসতেছো নাকি? মুনতাসির 26 তারিখ অফিসে আসছো? ওকে, ঠিক আছে। না, ধ্বংস করবে কিন্তু তোমার ইয়াকে, ধ্বংস করবে অন্যায়কে এমডি হাসান। যারা অন্যায় করছে, অত্যাচার করছে, তারাকে বেসিক্যালি তোমার ধ্বংস করবে। ওকে, আগাই। সো গেল, এক সেকেন্ড। আচ্ছা, এরপরে হলো কি কবি বলতেছে আমি দুর্বার, আমি ভেয়ে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন তো নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। ওকে, সো আমি যদি হলো চিন্তা করি আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, অর্থাৎ কবি অন্যায়কে হচ্ছে কি তোমার ধ্বংস করে। এরপর দেখি আমি অনিয়ম ও শৃঙ্খল, অর্থাৎ আমার ভিতরে এক ধরনের উশৃঙ্খলতা রয়েছে, আমি হচ্ছে উশৃঙ্খল ভাবে কাজ করতেছি, সেটা এখানে বলা হচ্ছে। আমি দলে যাই যত আবন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি দলে যাই অর্থাৎ আমি পা দিয়ে পিষ্ট করে যাই, নষ্ট করে যাই, একদম হলো গিয়ে চ্যাপ্টা বানাই দিয়ে যাই, পা দিয়ে হচ্ছে গিয়ে তোমার আমরা পদস্খলন করে যাই, পা দিয়ে হচ্ছে গিয়ে আমরা একদম হলো গিয়ে স্ম্যাশ করে ফেলি, সেটা এখানে মূলত বলা হচ্ছে। ওকে, সো দেখি যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। কবি কোনো আইন মানেন না। দেখো বাচ্চারা, এখানে বাংলাদেশে এই প্রেক্ষাপটে দেখো অনেক সময় হলো বাচ্চারা একটা মিনিট, এক্সট্রিমলি সরি। আচ্ছা, খুবই সরি, হুট করে কথা বলতে গিয়ে আমার গলা জড়ায় গেছিল, আর হচ্ছে সাথে হলো কে হাঁচি চলে আসছিল, এই জন্য আমি ক্যামেরা থেকে সরে গেছি। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে বলি, তাহলে আই গেস আমাদের সবার জন্য সুবিধা হবে। খুবই সরি, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যেটা হলো কে বলতেছি, কবি আসলে তোমার কোন প্রকার আইন হচ্ছে কে মানেন না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করো, দেখা যাবে যে আমরা অনেক সময় হলো গিয়ে বলি না যে আইনের হাতে ছেড়ে দাও, আইন দ্বারা অনেক কিছু হলো কি হবে, সে ধরো হলো গিয়ে মেয়ে শিশু বাচ্চাদের প্রতি অনেক সময় দেখা যায় শারীরিক নির্যাতন করা হয়, সেই শারীরিক নির্যাতন করার কারণে দেখা যায় যে পরবর্তীতে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় বা হয় না, নানা রকম সিচুয়েশন আমরা দেখতে পাই। কিংবা দেখা যায় যে জুলাই বিপ্লবে পরবর্তী সময়তে অনেকে হলো মারা গিয়েছে, আমাদের নির্বাচনের আগ দিয়ে অনেকে মারা গিয়েছে, তাদের কিন্তু বিচার করা হয়নি। সো দেখো, যে মানুষটা মারা গেছে তাকে তো অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই যে অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো, এটা তো আসলে ঠিক হয় নাই। বা যে শিশু বাচ্চাটাকে শারীরিকভাবে অপদস্থ করা হয়েছে এবং পরবর্তীতে হলো গিয়ে ওই বাচ্চাটা হলো মারা গেছে, তা সে তো আসলে কোন
কোনো দোষ করে নাই, বাট সে অত্যাচারিত হয়েছে। এখন কবি হলো কি বলতেছে যে অত্যাচারীরা যদি অত্যাচার করতে পারে তাহলে তাদেরকে ধ্বংস করার জন্য আমি কোনো আইন মানব না, আমি কোন প্রকার মানে আমি সবসময় সবকিছু ধ্বংস করে দেব, এটা এরকম বলতেছে। সো এক বাক্যে যদি হচ্ছে কি আমরা হলো কি চিন্তা করি, আমরা হলো দেখি এখানে কি বলতেছে, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। অর্থাৎ আমি কবি, আমি কোন প্রকার আইন হচ্ছে কি মানতেছি না, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। গেল। এরপর দেখি, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এটার মানে কি, আমি ভরা তরি করি ভরা ডুবি, অর্থাৎ আমার কাছে একটা নৌকা আছে, একদম ভরা নৌকা, সে ভরা নৌকাকে আমি হলো কি ডুবাই দিই, আমি একদম ধ্বংস করে দিই, সেই বিষয়টা হলো কি এখানে বেসিক্যালি বলা হচ্ছে। এক কথায় কবি এটা কেন বলছে, কবি এটা এই জন্য বলছে আমাদের সমাজে এমন ভুরি ভুরি লোক আছে যারা হলো অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, ওদেরকে কবি আসলে ধ্বংস করে দিবে এবং হচ্ছে ওদেরকে হলো সম্পূর্ণরূপে শেষ করে দিবে, সেই বিষয়টা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। এই জন্য কবি নিজেকে টর্পেডোর সঙ্গে তুলনা করেছেন। এখন তোমরা বলতে পারো ভাইয়া টর্পেডো কি? এই যে টর্পেডো হচ্ছে কি ডুবোজাহাজ বা জাহাজ থেকে, সাবমেরিন বা শিপ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র, ঠিক আছে। ওকে, সো আগাই সামনের দিকে। আমি ভীম ভাসমান মাইন, এখানে ভীম বলতে বলা হচ্ছে ভীষণ ভয়ানক পঞ্চপাণ্ডব দ্বিতীয় পাণ্ডব, তিনি গদা নিয়ে যুদ্ধে যেতেন এবং ইত্যাদি ইত্যাদি করতেন। ওকে, আমি ধূর ছিটি, আমি এলোকেশের ঝড়, অকাল বৈশাখী। আচ্ছা, আমার মেয়ে স্টুডেন্টরা আছো এখানে, ফিমেল স্টুডেন্টরা একটু হাত পা তোলো দেখি, যারা আছো আমাদের ফিমেল স্টুডেন্টরা, তোমাদের লাইফের সাথে রিলেট করে আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে বুঝাই। সেটা হচ্ছে আমি এই স্লাইডটার পরেই তোমাদের হলো নামাজ ব্রেকে যাব, ঠিক আছে, 10 মিনিটের জন্য। সো সবাই বি রেডি। ওকে, আমার ফিমেল স্টুডেন্টরা শোনো, ফর এন এক্সাম্পল, 2 দিন মাথায় তেল দাও নাই, শ্যাম্পু করো নাই, কন্ডিশনার দাও নাই, রোদে ঘুরছো, ধরো দাদুর বাড়ি গেছিলা বা নানুর বাড়ি গেছিলা, এই টাইমটাতে এরকম হয়েছে। এরপরে তুমি 7-8 দিন পরে চুল আসানোর জন্য মায়ের কাছে গেছো, মা চিরুনি নিছে, চিরুনি নিয়ে চুল টান দিছে, চুল আশ্চানো হয় নাই, তোমার মাথা এরকম হয়ে গেছে। এরকম চুলে ভৌতিক জট কারো পাকাইছে, ভৌতিক জট, এটাকে আমি ভৌতিক জট বলি, যেই জটে হলো গিয়ে মানে মাথা নড়ে যায়, সেটাকে হচ্ছে ভৌতিক জট। এরকম হয়েছে? যদি কারোর হয়ে থাকে কমেন্ট লেখো ইয়েস। দাদু বাড়ি নানু বাড়ি গেছো, মাথায় তেল দাও নাই, সাবান দাও নাই, শ্যাম্পু দাও নাই, কন্ডিশনার দাও নাই, রোদে ঘুরে বেড়াইছো, অনেক কাজ দৌড়াইছো টোড়াইছো, গাছে বাদায় উঠছো, খেলছো, এন্ড ইভেনচুয়ালি দেখা গেছে যে চুলে হলো গিয়ে জট পাইকে গেছে। এরকম হয়েছে? ওকে, এরকম জট কিন্তু সব সময় নানান রকম সময় বাঁধে। এখন চিন্তা করো, এই যে তোমার জটটা, এই জট তুমি মাথা, চুল তো তোমাদের এরকম হলো কি পিছনের দিকে হলো গিয়ে এলায় থাকে, এই চুলটা নিয়ে মাথার উপরে শিংয়ের মতো রাখলা, টুপির মতো রাখলা, তারপর এরকম একটা মাথার উপরে একটা আইফেল টাওয়ার বানাইলা, তখন মনে হবে না মাথা ফাইটে মাথার থেকে ধোয়া বাইর হইতেছে? হবে না। জট লাগলে কিন্তু এরকম একটা গ্যাঞ্জাম লাগতে পারে। তো কবি যেটা হইল বলতেছেন, তিনি বলতেছেন আমি ধূর্ছুটি। ধূর্ছুটি কি? মহাদেব শিবের আরেক নাম। তার হলো কি চুলের জটা এমন ছিল, সেই জটা দেখতে তোমার ধূম্ররূপী ধোয়ার মতো হলো গিয়ে বেসিক্যালি বলা, আমার ধোয়ার মতো মনে হতো। তাই এরকম একটা জায়গা থেকে তোমার হচ্ছে গিয়ে কবি হলো গিয়ে ওই মহাদেব শিবের তুলনা আনতে নিজেকে এখানে ধূর্জুটি বলে আখ্যায়িত করেছেন। এবং তিনি বলছেন আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, অর্থাৎ একবারে হলো তিনি বললেন আমি ধূর্জুটি, আমার চুলে জটপাকা, আর এই কিয়াতে বলতে চাইবে অকাল বৈশাখীর মতো হলো গিয়ে ঝড় তুফান তুলে ফেলি, সেটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। ওকে, আমরা কতটুকু বুঝছি? এখানে আসলে কবি নিজেকে আবারও শিবের সঙ্গে তুলনা করেছেন। আচ্ছা, ভৌতিক জট কারণ না পাকলেই ভালো, বাট মাথায় জট সবারই হয়, মাথায় আমার চুল নাই, তাও আমার মাথায় মাঝে মধ্যে জট পেকেছে। সো এই যে বিষয়টা, এটা হইলো গিয়ে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, কিন্তু ভাইয়া এই কথা জানলে কি হবে? কেন আমার মা নাই বাসায়? আরে আজব, আমার মা কি তার ছোটবেলার কথা আমাকে বলে না?
আরে কোথা আরে আরে কি বোকাচন্দ্রের মতো কথাবার্তা। জান্নাতুল ফেরদাউস। ওকে বাচ্চারা, হোপফুলি আমরা এতটুকু হচ্ছে ক্লিয়ার। আমরা তাহলে এবার 6:55 বাজে, আমরা এখন নামাজের ব্রেকে হলো গে যাব। আমরা নামাজ ব্রেক থেকে আসবো ঠিক 7:05। ঠিক আছে, আমরা সবাই ঠিক 7:05 আসবো। আমাদের পেইড ব্যাচও কিন্তু আমরা এভাবেই নামাজের ওয়াক্তে নামাজের ব্রেক দিই। সো আমরা এখন নামাজের ব্রেকে যাচ্ছি, আমরা আসবো ঠিক 7:05। স্লাইডটা মানে এই স্লাইডটা হলো গিয়ে শেষ। তাহলে চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের পরের যে স্লাইডটা রয়েছে সেটাতে। ওকে, কবি বলছেন আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী। সুত এর মানে হচ্ছে গিয়ে আমার কি জানো, পুত্র। সুত এই শব্দটার অর্থ হচ্ছে গিয়ে আমার পুত্র। ওকে, সো কবি বলছেন আমি এই বিশ্ববিধাত্রীর সুত বা পুত্র হিসাবে কাজ করছি। এটাই বেসিক্যালি এখানে বলতেছে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। আগাই। সো এরপরে দেখি পরবর্তীতে বলতেছেন বলবীর চির উন্নত আমি শীত, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। মানে এই জায়গাটাতে আসলে কবি খুব সিম্পলি হলো কে বলতেছে, মানে কবির এখানে সর্বগুণ দেখানো হচ্ছে। কবি বলতেছে আমি সৃষ্টি, আমি ভালো জিনিসের সৃষ্টি, আমি ধ্বংস, আমি মন্দ জিনিসের ধ্বংস, আমি লোকালয়, আমি জীবিত মানুষ যারা হলো অত্যাচারিত হচ্ছে তাদের জন্য কাজ করছি, আমি শ্মশান, যারা অত্যাচার করছে তাদেরকে ধ্বংস করে শ্মশানে পাঠাচ্ছি, মারবো এখানে, তুমি পড়বে শ্মশানে। এই যে বিষয়টা, এটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। ওকে, হোপফুলি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আগাই সামনের দিকে, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মাম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণ তুর্য। তাই না? দেখি, আমি অবসান, আমি নিশাবসান, আমি অবসান, আমি নিশাবসান, অর্থাৎ আমি হচ্ছে মানে রাতের যে আধার, সে রাতে আমি সে রাতের আধারকে শেষ করব। কবি বলতেছেন এই সমাজে অন্যায় হবে, অন্যায়কে ধ্বংস করব আমি, এবং অন্যায়কে ধ্বংস করে রাতের আধারকে দূরও করব আমি। অর্থাৎ কবি হলো অন্যায়কে রাতের আধারের সঙ্গে তুলনা করছেন, এবং সেটার অবসান হিসাবে কবি যে নিজেই কাজ করছে সেটা এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে। এরপরে বলতেছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। এখানে কবির দ্বিসত্তা বা হচ্ছে গিয়ে তার যে দ্বিমুখিতা রয়েছে, সেই দ্বিমুখিতা এখানে প্রকাশিত হয়েছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। কবি হলে গিয়ে বলতেছেন আমার এক হাতে হচ্ছে কি বাঁশের বাঁশুরি, বাঁশের বাঁশুরি দেখারে কবির যে প্রেমিক সত্তাটা রয়েছে, কবির যে প্রেম ভাবটা রয়েছে, সে প্রেম ভাবের কথা বোঝানো হচ্ছে। এখন কবি কাদের প্রতি প্রেম ভাবটা প্রকাশ করেছেন, কবি কাদের প্রতি ভালোবাসার বিষয়টা প্রকাশ করেছেন? কবি হলো গিয়ে তাদের প্রতি ভালোবাসাটা প্রকাশ করেছেন যারা হলো গিয়ে পৃথিবীতে অত্যাচারিত হচ্ছে। আর এখানে রণতুর্য, রণতুর্য মানে হচ্ছে কি যুদ্ধ করার এক ধরনের অস্ত্র। কবির মতে আমার আরেক হাতে রয়েছে যুদ্ধাস্ত্র, যারা হলো গিয়ে অন্যায় করবে তাদেরকে হচ্ছে গিয়ে আমি গুলি করে একদম উড়িয়ে দিব, এই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। সো এক কথায় কবির যে মূল বক্তব্য, সে বক্তব্যটা হচ্ছে কবি একই সাথে ভালো দিক এবং খারাপ দিক দুইটা রোলই প্লে করছে। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ ফাহিম, ইনশাআল্লাহ দেখা হবে তোমার সাথে 26 তারিখ, আমি থাকবো। আমরা কি এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্ট লিখি ডান।
ওকে, ডান, ভেরি গুড। তাহলে এতটুকু তো হয়েই গেল। তাহলে চলো চলে যাই আমাদের পরের পার্টটাতে। আচ্ছা, এখানে কবি কি বলতেছেন? আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন বলতে এখানে কাদেরকে বোঝায়? বেদুইন বলতে বোঝায় আরবদের যে তোমার যাযাবর জাতি রয়েছে তারা। এই যাযাবর জাতিরা নিজেদের সার্ভাইভালের জন্য প্রচুর হলো গিয়ে হাঁটতো, মানে হেঁটে হেঁটে হচ্ছে মরুভূমি পার করতো, এরকম হলো গিয়ে একটা অবস্থা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বেদুইনদের লাইফ ছিল অনেক স্ট্রাগলময়। তারা হচ্ছে গিয়ে অনেক ধরনের মানে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেত। কবি বলতেছেন আমি বেদুইনরা যেরকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেত, আমি আমার সামনে আসা এই ধরনের প্রতিবন্ধকতাকে একদম ধ্বংস করে দেব, এটা বোঝানো হচ্ছে। এরপর বলতেছে আমি চেঙ্গিস। চেঙ্গিস বলতে কি বোঝায়? মঙ্গল জাতির অন্যতম সামরিক নেতা। এই যে তোমার হচ্ছে গিয়ে সামরিক নেতা, সেটা এখানে বলা হচ্ছে যে তিনি চেঙ্গিস কিন্তু একদম ভাই, চেঙ্গিসের যে যুদ্ধের স্ট্র্যাটেজি, সে যুদ্ধের স্ট্র্যাটেজি একদম বিয়ন্ড ডেসক্রিপশন। আমি আমার প্রত্যেকটা পেইড ব্যাচের ক্লাসে চেঙ্গিস খানের একটা যুদ্ধের স্ট্র্যাটেজি নিয়ে আলাপ আলোচনা করি, এবং এই স্ট্র্যাটেজি শুনলে যে কেউই একদম অবাক হয়ে যাবে। তো এটা যেহেতু হলো কি তোমার পেইড ব্যাচের ক্লাস না, আমরা ডেমো ক্লাস দিচ্ছি, অনেক কিছু পড়তে হবে। সো আজকে এটা না বলি, কি বলো? কারণ ইন্টারেস্টিং, শুনতে অনেক মজা লাগবে, বাট এটা পেইড ব্যাচের জন্য থাকুক। যারা পেইড ক্লাসে আসো ওটা পেইড ক্লাসে ইনশাআল্লাহ বলবো, আমি বিদ্রোহী ক্লাস দিব পেইড ইনশাআল্লাহ। সো চেঙ্গিস ওরকমই হলো কি একজন যোদ্ধা ছিল। কবি নিজেকে চেঙ্গিসের মতো একজন যোদ্ধা হলো গিয়ে বলেছেন। চেঙ্গিস যেরকম স্ট্র্যাটেজিক্যালি সবাইকে হলো গিয়ে সরাই দিত যারা ওর অপোজিশনে ছিল, এই যে আমাদের কাজী নজরুল রয়েছেন, কাজী নজরুলও তার এগেইনস্টে যারা থাকে তাদেরকে সরাই দিবে। এরপরে বলতেছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কবি হলো গিয়ে বলতেছে আমি খালি নিজেকে কুর্নিশ করি। আমরা অনেক সময় বলছি না, জি স্যার, জি স্যার, জি স্যার, আপনি যা বলছেন তাই হবে স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, এরকম জি স্যার, জি স্যার করা যাবে না। কবি বলেছেন নিজের আগে সম্মান দিতে শেখ বেটা, নিজের সম্মান দিবি, নিজের কথা ভাববি, তাহলে না হবে। কবি বলতেছে নিজেকে সম্মান করতে, নিজেকে কুর্নিশ জানাইতে, কারণ কবির ভিতরে সে আত্মবিশ্বাসটা রয়েছে সেটা। এর পরবর্তীতে পার্টটা দেখি আমরা। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, এর মানে কি? এর মানে হচ্ছে কবি বলতেছেন আমি হলো ইলেকট্রিসিটির মতো কাজ করি। ইলেকট্রিসিটি বা আকাশে বিদ্যুৎ চমকায় না, টাস 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 করে বিদ্যুৎ চমকায় না, ওই যখন হলো কি বিদ্যুৎ চমকায় তখন যে ভাবটা হলো কি হয়, সেই বিষয়টা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। ওই বলতেছেন আমি বিদ্যুৎ চমকার মতো একদম ঝলকিত অবস্থায় আসব। এবং শুধুমাত্র হচ্ছে কি তাই না, কবি হলো কি এটাও বলতেছেন আমি ঈশান বিশানে ওঙ্কার। এটা মানে কি? ঈশান বিশান মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিককে বোঝায়। চারদিক থেকে আমি এরকম করে একটা ধ্বনি দিব, যে আমার ধ্বনি শুনে সবাই হলো গিয়ে বুঝতে পারবে যে আসছে আসছে কাজী নজরুল আসছে, অন্যায়কে ধ্বংস করতে আসছে। এটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। কুর্নিশ মানে বাউ করা, জাপানিজরা করে না, চত্ব মারতে কুদাসাই। কুর্নিশ মানে ভয়, কে বললো? হেই জমিলা খাতুন, হেই, কুর্নিশ মানে ভয়, কে বলছে তোমাকে? কুর্নিশ মানে বাউ করা, মাথা নত করা। আরে জমিলা, কি অবস্থা? আচ্ছা, সো যাই হোক, এতটুকুই আমাদের মোটামুটি এই বিষয়টুকু হয়ে গেল। আর আরেকটা বিষয় দেখো, যে ঈশান বিশানে ওঙ্কার, ওঙ্কার ধ্বনিটা তোমার ওই যে সিঙ্গা ফুৎকার দিবে না হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ওইটার সাথে অ্যাকচুয়ালি ম্যাচ রেখে কথাটা বলা হচ্ছে। ওকে, ওকে, ডান। সো যে ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, এটা এখানে বলা হচ্ছে। আমি পিনাক পান্নের ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। ডমরু ত্রিশূল, ডমরু হচ্ছে কি ডুগডুগি, ডুগডুগি। আগেরকার দিনে যুদ্ধ শুরু করার আগে যুদ্ধে দাওয়া বাজানোর জন্য এরকম ডুগডুগি পিটানো হইতো। এই যে বিষয়টা, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এক কথায় এই কবি বলতেছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক, পিনাক হচ্ছে কি তোমার শিবের ধনুক, এবং পানি হচ্ছে কি তোমার হাত। ওই যে তোমার শিবের হাতে যে ধনুকটা থাকে, সেই ধনুকটার কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এরপর দেখি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজের দণ্ড, এটা দিয়ে আসলে কবির ভেতরে যে ন্যায়বোধের ব্যাপারটা আছে
সেই ন্যায়বোধের ব্যাপারটাকে মূলত বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? কবির যে ন্যায়বোধের বিষয় সেটাকে ইভেন্চুয়ালি বোঝানো হচ্ছে। এবং কবি বলতেছেন যারা অন্যায় করবে আমি শুধু তাদেরকেই শাস্তি দিব, তাদেরকে বাদে অন্য কারোকে শাস্তি দিব না। এটাই বেসিক্যালি কবি বলতেছেন। ন্যায় বিচারের হাতের লাঠি যা দিয়ে তিনি অন্যায়কারীকে শাস্তি দেন। ওকে, তো মোটামুটি এটাও গেল। আমি চক্র, মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড, আরো অনেক বিষয় এখানে আছে। তো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। আমরা এতক্ষণ যা হলো গিয়ে পড়েছি সেটা একটু আমাদেরকে বলো। তামান্না আক্তার, পেইড ব্যাচের ক্লাস শুরু হয়েছে। পেইড ব্যাচে এই পর্যন্ত 1টা 2টা 3টা 4টা 5টা পেইড ব্যাচে 5টা ক্লাস হয়েছে মাত্র। এখনো আমার বিদ্রোহীটা হয় নাই। তামান্না কি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও? ভর্তি হতে চাইলে আমি তোমাদেরকে দেখাইতে পারি কিভাবে ভর্তি হইতে হয়। ভাইয়া আমি বলতে বুঝিনি। তামান্না ভর্তি হতে চাও? পেইড ব্যাচে বাংলার ক্লাস হয়েছে মাত্র 5টা, মাত্র 5টা। ধনুক না ত্রিশূল বল, পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক পানির ডমরু ত্রিশূল, তুমি একটা জিনিস ভুল বলছো। ত্রিশূল তো ত্রিশূলই, এটা নিয়ে কোনো বিষয় না। শিবের যে ধনুক, সে ধনুকটা হচ্ছে কি তোমার পিনাক। আমি এটা বলছি, পিনাকটা আছে পানিতে, পানি মানে হচ্ছে কি হাত। শিবের ধনুক পিনাক, পিনাক আছে শিবের পানিতে মানে শিবের হাতে। আবার শিবের আরেকটা অস্ত্র হচ্ছে কি তোমার ত্রিশূল। আমি দুইটা আলাদা করে বুঝেছি বাপ, মানে অনন্যা পল, আমি জানি বিষয়টা, মানে দুইটা আমি সেপারেটলি বলছি। পিনাক পানি, পিনাক হচ্ছে কি তোমার শিবের ধনুক, আর ত্রিশূল তো হচ্ছে তোমার ত্রিশূল। ওকে, ঠিক আছে। পিনাক পানি ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আচ্ছা, গেল এতটুকু। সো আমাদের হলো কি এই বিষয়টা তো হচ্ছে গেল। তো স্টুডেন্ট এবার আসো, তোমাদেরকে হচ্ছে আমাদের এই যে কোর্সটা আছে, কোর্সে আমরা কিভাবে ভর্তি হতে পারি, তাই না? সে ধরো আমরা এই কোর্সে ভর্তি হব, যে শুধু বাংলা যে কোর্সটা রয়েছে, শুধু যে বাংলা কোর্সটা, শুধু বাংলা কোর্সে আমরা ভর্তি হব। তাহলে চলো ভর্তি হই। আমরা চলে যাব 10ms.com এ। আচ্ছা, মেবি কোনো একটু প্রবলেম হচ্ছে আমাদের। হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে, আসলাম আমরা এখানে। আমরা যদি একটু দেখি, একটু উপরের দিকে যাই, তোমাদের নিজেদের ব্যাচ খুঁজবে। তোমরা HSC 27 ব্যাচ না, এই যে অনলাইন ব্যাচে ভর্তি চলছে, প্রেস করবা। প্রেস করার পরে অনেক কিছু চলে আসবে। এখন তুমি কি করবা? তুমি হলো গিয়ে বাংলা ব্যাচে হলো গিয়ে ভর্তি হতে চাও। তো তোমার এখান থেকে একটু বাংলাটা হলো গিয়ে খুঁজে নিতে হবে, ঠিক আছে? চাইলে তুমি HSC 27 বাংলা লিখে সার্চ করেও কিন্তু পেতে পারো। ওকে, এটা না, আচ্ছা দাঁড়াও, আমরা একটু বাংলা কোর্সটা খুঁজে বের করি। আচ্ছা, বেটার হয় চলো আমরা সার্চ দিয়ে বের করি, তাই না? টাইম যাচ্ছে খামাখা। HSC 27 বাংলা লিখে হলো সার্চ দিবা। তারপর একটু হলো গিয়ে আমরা নিচে যাই। দাঁড়াও, আচ্ছা কোন একটা হলো গিয়ে প্রবলেম হচ্ছে কি, আচ্ছা ও বুঝতে পারছি। এটা থেকে হচ্ছে আমরা দেখাই ফেলি। HSC 27 এই যে অনলাইন ব্যাচ 2.0 চোখের সামনে ছিল, আমরা এটা মিস করে গেছি। এই যে আমাদের কোর্সটা আছে, এই কোর্সের হলো কি যাবতীয় ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তাহলে আমি হলো কি দেখাবো, আমি তোমাদেরকে আবার একটু শুরু থেকে দেখাই, যেহেতু হচ্ছে একটু আমাদের মেসড আপ হয়েছে। আমরা ফার্স্টে 10ms.com এ চলে যাব। 10ms.com এ চলে যাবার পরে আমরা নিজেদের মতো করে এই যে এখানে HSC 27 অনলাইন ব্যাচ, এটা হলো প্রেস করব। এটা প্রেস করার পরে আমি যদি হলো একটু নিচে নামি, এই যে দেখো HSC 27 অনলাইন ব্যাচ বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2.0,
হলো প্রেস করব। এটাতে প্রেস করার পর যাবতীয় সবকিছু দেওয়া রয়েছে। এখানে দেখো কোর্স সিকিউরিটি চলে যাব, এগিয়ে যাই। সো দেখা যাবে যে কোর্সের দাম ৭,১৫০ টাকা। আমরা এখানে একটা প্রোমো কোড যুক্ত করব, ঠিক আছে? এটা কি BEIHSC ২৭ প্রোমো কোড। আচ্ছা, এই যে আগেরটা BEIHSC হলো কি ২৭। এখন হয়তো প্রোমো কোডের একটু সমস্যা হচ্ছে, বাট এটা তোমরা যদি হলো কি নাও যোগ করো, আমাদের ৭,১৫০ টাকার যে কোর্সটা এটা তুমি ৫,৫০০ টাকায় পেয়ে যাবে। এটা হলো কি একটা। আরেকটা হচ্ছে কি আমার যে শুধু বাংলা কোর্সটা রয়েছে, মানে অনেকের কাছে মনে হয় না যে আমার হলো কি বলে মূল কোর্সটা না, আমার শুধু হচ্ছে গিয়ে বাংলা কোর্সটা হলেও হয়ে যাবে। ইন দ্যাট কেস তুমি সুন্দর মতো এই যে এখানে হলো কি যদি চিন্তা করি, এই প্রোমো কোডটা ইউজ করবা, ফারসিম এইচএসসি 27 এই প্রোমো কোডটা ইউজ করবা, তাহলে তুমি শুধু যে বাংলা কোর্সটা রয়েছে শুধু ওই বাংলা কোর্সটা হলো কি কিনতে পারতেছো। ওকে, সো দেখো ওভারঅল হচ্ছে কি এতটুকুই। কারোর কি আর কোনো প্রশ্ন আছে যে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হবে সেটা নিয়ে? ওকে, তো যাই হোক মোটামুটি বেসিক্যালি এতটুকুই। তবে একটা জিনিস মনে রাখবা, এই যে তোমার কোর্সগুলো রয়েছে এই কোর্সের আমাদের যে প্রোমো কোডটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি তোমার BEIHSC 27 এটা একটা, আর আরেকটা প্রোমো কোড হচ্ছে ফারসিম HSC 27, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, আমরা তাহলে ক্লাসের একদম যদি লাস্টের দিকে হলো চলে আসি, আমরা আসো কয়েকটা MCQ সলভ করি। আচ্ছা, বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? অ্যান্সার দাও। ওকে, ডান। সো এটার অ্যান্সার হচ্ছে কি আমার সি, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি হলো এই পৃথিবীকে নিক্ষত্রিয় করতে চান। নিক্ষত্রিয় মানে কি? নিক্ষত্রিয় মানে হচ্ছে গিয়ে খাত্রশূন্য, অর্থাৎ যারা যুদ্ধ করে, যারা অন্যায়ও করে, সো এই ধরনের ব্যক্তিদেরকে তিনি আসলে ধ্বংস হলো করতে চান। ওকে, তৃতীয়ত রাগী প্রকৃতির মেয়ে কোথায় তোমার ক্রধান্বিত হয়ে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সঙ্গে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? আচ্ছা, মানে এখানে আসলে তোমার এটার যে উত্তরটা হলো গিয়ে খুবই ইজিলি বোঝা যাচ্ছে। তোমার বোর্ড প্রশ্ন, তো বোর্ড প্রশ্নে মাঝে মাঝে এরকম ভুল অপশন হলো গিয়ে চলে আসে। চেঙ্গিস খান তো না, এই তিনটা দিয়েতে আসলে তোমার মহাদেব শিবকেই বোঝানো হলো গিয়ে হচ্ছে। তো তিথির সঙ্গে কার মিল থাকে? শিবের মিল থাকে। তো তুমি হলো সি দাও বা নটরাজ দাও বা বি দাও, যেটা হোক সেটা হবে সঠিক অ্যান্সার। ওকে, এর পরেরটা দেখি। আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? কবির কোনো পরোয়া নেই, কবি হলো নির্ভর, কবি নির্ধান্তিক, নাকি কবি মুক্ত? চারের অ্যান্সার দিই, 4 নাম্বার। বাচ্চারা আমাদের পেইড ব্যাচের ক্লাসে কিন্তু স্লাইড থাকে, এই দাগানো স্লাইড গুলো থাকে, তারপর হচ্ছে লেকচার শিট থাকে, তারপর আমাদের মাস্টার বুকও কিন্তু থাকে, যদি মাস্টার বুক আলাদা করে কিনতে হয় আর কি। আর লেকচার শিট পেয়ে গেলে আর সমস্যা হয় না। তো তোমাদেরকে হলো বলবো এই স্লাইড গুলা কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়ে দিব। ও আর আরেকটা জিনিস, আজকের ক্লাসের রেকর্ড বা স্লাইড কিন্তু কোথাও পাবা না।
এটা শুধু ক্লাসই হবে, শুধু লাইভ ক্লাস, আর কিছু না। ওকে, এটার অ্যান্সার হচ্ছে কবি করে পড়া নেই। ভেরি গুড। আমি উৎপীড়িতদের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা, অবমানিতের উৎপীড়িতের অত্যাচারিতের হতদরিদ্রে, এটা অ্যান্সার হচ্ছে কি যাবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না। উত্তর একটু ভুল আছে, এটা হলো তোমার খ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা স্টুডেন্ট, মোটামুটি এতটুকুই, প্রায় হচ্ছে কি 1 আওয়ারের মতো হয়ে গেছে। সো আমি তোমাদেরকে হলো যেটা বললাম, আজকের এই ক্লাসটা কেমন লেগেছে সেটা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? এর মধ্যে থেকে একজনকে, যার পোস্ট আমার হলো সবচেয়ে বেশি ভালো লাগবে, এমন একজনকে কিন্তু আমি আমার তরফ থেকে একটা মাস্টার বুক হতে পারে বা অন্য যে কোনো বই হতে পারে, যার যেটা হলো প্রয়োজন, তাকে মানে ধরো আমি চ্যাম্পিয়ন হইলাম বা হলো অনন্যা চ্যাম্পিয়ন হইলাম, অনন্যাকে নক দিয়ে বলতো মাস্টার বুক আছে, ও বললো যে হ্যাঁ ভাই আছে, আমি বললাম ঠিক আছে, তাই তোমাকে একটা অন্য গিফটের বই পাঠাচ্ছি। সো যে হলো কি এই আজকে যে কম্পিটিশনটা উইন করবে, তাকে আমি পার্সোনালি নক দিয়ে আমার গিফট হলো পাঠাই দিব। ওকে, তো স্টুডেন্টস সবাই পোস্ট দিবা তো? পোস্ট দেওয়ার সময় অবশ্যই কিন্তু ক্লাসের যে কোনো একটা পয়েন্টের ছবি তুলে নিতে হবে, ছবি তুলে নিয়ে আমাদেরকে বেসিক্যালি দিতে হবে, মানে পোস্টের মধ্যে অ্যাটাচ করতে হবে। ছবি যারা তুলবা তারা কিন্তু পোস্টে বেশি হলো কি রিচ পাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, মোটামুটি হলো গিয়ে গেল। তো স্টুডেন্টস, তোমার সাথে ইনশাআল্লাহ পেইড ব্যাচের ক্লাসে দেখা হবে। আমাদের পেইড ব্যাচের ক্লাসে হলো এই যতগুলো আমাদের এই ধরনের ক্লাস থাকে, সবগুলা ক্লাসের রেকর্ড থাকে, সবগুলা ক্লাসের তোমার দাগানো স্লাইড দিয়ে দেওয়া হয়, সবকিছু দিয়ে দেওয়া হয়। সো পেইড ব্যাচে আসলে দাগানো স্লাইড, রেকর্ড ক্লাস সবই পাবা, তোমাদের কারোরই পড়াতে কোনো প্রকার সমস্যা হবে না। তো স্টুডেন্ট, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস হবে আগামী শনিবার দিন পেইড ব্যাচের সাথে। সো আমার যে পেইড ব্যাচের স্টুডেন্টরা রয়েছে তোমাদের সাথে আগামী শনিবারের ক্লাসে দেখা হচ্ছে, আর ফ্রি ব্যাচের স্টুডেন্টের সাথে অন্য কোথাও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।